নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, আপাতত আগামী কয়েকদিন যে সেই বিষয়ে সংবাদ শিরোনামে থাকবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কেন এই ঘটনা ঘটলো, কি করলে এটা অ্যাভয়েড করা যেত, মিসম্যানেজমেন্টের যে তত্ত্ব উঠে আসছে সেটা কেন হলো, অনেক কেন আছে। উত্তরও খোঁজার চেষ্টা হচ্ছে। হয়তো তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি সেই রিপোর্ট খুব তাড়াতাড়ি পেশও করতে পারবে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু কথা হচ্ছে যে গতকাল যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছিল তাদের স্বপ্নের নায়ককে দেখতে, তাদের ক্ষোভ, তাদের রাগ জাস্টিফাইড ডেফিনেটলি। কিন্তু অবাক লাগে কোথায় জানেন তো, যারা ফুটবল প্রেমী, যারা খেলাটাকে ভালোবাসেন, যারা আবেগ আর ফুটবলকে সমার্থক মনে করেন, বিশেষ করে বাঙালির সেরা ফুটবল নিয়ে যারা কথা বলতে, গলা ফাটাতে, আওয়াজ তুলতে পছন্দ করেন, তারা যখন এইভাবে তালা ভাঙেন, যে ছবি দেখছেন, যখন শামিয়ানা ভাঙেন, যখন চেয়ার ছোড়েন, যখন বোতল ছোড়েন, যখন গোলপোস্টের তারগুলোকে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন, তখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে এরা কি সেই জেনজি যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনটাকে ত্বরান্বিত করেছিল এবং তারপর কি ছবি ধরা পড়েছিল মনে আছে আপনাদের নিশ্চয়ই। যা পাওয়া যায় শেষ বাজারে, ব্যাপারটা যেন ওই রকম ছিল, কোট আনকোট এই ধরনের ছবি। এইগুলো ভয়াবহ। দেখুন, আপনাদের আরও একবার মনে করাই সেই সময় বাংলাদেশের সেই ছবি আর গতকাল আমরা যুবভারতীতে যা দেখলাম, ফুল, গাছের টব, কার্পেট, চেয়ার, যা পাওয়া যাচ্ছে ওই কোট আনকোট শেষ বাজারে যা পাওয়া যায়, এইগুলো কি জেনজি বিক্ষোভ? এটা কিসের ছবি? এরা ফুটবল প্রেমী, এরা ফুটবল প্রেমী যারা বলছে আমাদের মাঠ, যারা বলছে আমাদের গ্রাউন্ড, যারা বলছে আমাদের গ্রাউন্ড নষ্ট করার অধিকার কে দিল, কাকে দিল, কেন দিল? ডেফিনেটলি আমাদের গ্রাউন্ড, আপনাদের গ্রাউন্ড, কিন্তু সেই গ্রাউন্ডের যা অবস্থা আপনারা করেছেন সেটা তো সরকারকে যদি পোষাতে হয়, কর্তৃপক্ষকে যদি পোষাতে হয়, সময় লাগবে, খেলতে তো পারবেন না। আপনাদের গ্রাউন্ড ডেফিনেটলি, কিন্তু এই ছবিটা কখনোই কাঙ্ক্ষিত নয়। একটু দেখাই আপনাদের গতকাল যে যে ছবিগুলো এতক্ষণ ধরে ধরা পড়লো। তারপর প্রথমত মনোবিদ কি বলছেন, কেন এই ছবি? প্রকৃত ফুটবল প্রেমী গোলপোস্ট ছিঁড়বে কিনা আমি জানি না, গোলপোস্টের ওই তারগুলো ছিঁড়বে কিনা আমি জানি না, এই ক্ষোভ মেসিকে দেখতে না পেয়ে নাকি জীবনের অন্যান্য অপ্রাপ্তির বহিঃপ্রকাশ, এই জেনজির এই বিক্ষোভ কোন কথা বলে, কি বলে, কি বলছেন বিশিষ্ট মনোবিদ রঞ্জন ভট্টাচার্য? একটু দেখাই আপনাদের শুরুতেই, দেখুন। জেনজির কথা আমরা প্রায় বলেছি, এর মধ্যে দেখা যাচ্ছে যে এই জাতীয় সমস্যা তাদের মধ্যে ধৈর্যচ্যুতি ঘটছে, দেখা যাচ্ছে একটা ডাইভার্সিটি ক্রিয়েট করছে এবং সেক্ষেত্রে প্রত্যেকের সাথে একটা র্যাশনালাইজেশন বিহেভিয়ার আসে। তারপর তাদের মধ্যে থেকে একটা অদ্ভুত টাইপের একটা স্পৃহা জন্মায়, যেখানে আমার যে সহপাঠী বা সহকর্মী যে কাজ করতে যায় তাদের মধ্যে বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আসার প্রত্যাশা যেটা গগনচুম্বী ছিল, তার একটা চূড়ান্ত অধঃপতন এবং সেই যে নায়গ্রা জলপ্রপাতের মতো আছড়ে পড়ল যে হতাশা, যে বেদনা, একটা মানুষ, গরিব মানুষ তার স্বপ্নের রাজপুত্রকে একটিবার কাছে দেখার, তার পায়ের জাদু প্রত্যক্ষ করার আশা প্রকাশ করেছিল, তা এক লহমায় ভুলুণ্ঠিত হলো, যা আজকে কলকাতাবাসীর ক্ষেত্রে অত্যন্ত লজ্জা। আর যিনি বলছেন আমাদের মাঠ, আমরা বুঝে নেব, দেখুন কি বলছেন। যেখানে 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকার মতো টাকা দিয়ে টিকিট কিংবা 10 লাখ টাকা দিয়ে মিট অ্যান্ড গ্রিট, সেই টাকা দিয়ে খরচা করে যখন এসছে, দেখতে না পেলে এটা স্বাভাবিক, মানুষ করেছে উত্তেজনার বসে, কিন্তু যেটা করেছে ঠিক করেনি, এটা করা যায় না, এটা আমাদের স্টেডিয়াম, এখানে আমরা খেলবো, এটা কেন? আপনারা খেলবেন, আপনারা ডেফিনেটলি খেলবেন, আপনাদের জন্যই তো সব কিছু। কিন্তু যারা এই চেয়ার নিয়ে চলে যাচ্ছে, যারা কার্পেট নিয়ে চলে যাচ্ছে, যারা ফুল গাছগুলোকে বাঁচানোর কথা বলে নিয়ে চলে যাচ্ছে, তাদের এই মানসিকতা জানি না কোথা থেকে আসছে বা কি হচ্ছে। দেখুন কি বলছেন তারা।
ফুল নিয়ে আছি এই যে এটা স্টেডিয়ামের বাইরে সাজানো ছিল এটা? না না, ভাঙচুর করা হচ্ছিল এগুলো, আমি তুলে নিয়ে এসেছি। হয় নষ্ট হয়ে তো পড়ে থাকতো। হ্যাঁ, আমরা এসেছিলাম মেসিকে দেখতে পেয়েছেন? একটু দেখতে পাইনি, একটু তো দেখতে পাইনি। বলে মানে- আমি ঘাসও নিয়ে এলাম, মেসি পা দেওয়া। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব ফেলে ছড়িয়ে নষ্ট হচ্ছিল। আমি গাছ খুব ভালোবাসি, তাই আমি একটা আর ও একটা উদ্ধার করে নিই। নিয়ে গেলেন? আমরা নিয়েছি যেখান থেকে মেসি ঢুকেছে, এই ফুলগুলো সাক্ষী মেসিকে দেখেছে ওরা, আমরা তো ঠিক করে দেখতে পাইনি জিনিস সেটা। বাড়ি নিয়ে যাচ্ছি। কেন? কেন কি এটা আমার 11,500 টাকার চেয়ার। আমি মেসিকে দেখতে পেয়েছি। সেকেন্ড কথা হলো আমার বাড়ি হলো আসাম থেকে এসেছি, ঠিক আছে? আসামের কোথায় বাড়ি? আসামে করিমগঞ্জ বাড়ি, যেটা হলো শ্রীভূমি নাম এখন হয়েছে। ওইখান থেকে আমি 2 দিন জার্নি করে এসেছি জাস্ট বিকজ মেসি দেখার জন্য। সব টাকা চলে একটা বার আমি টিএমসি কে দেখতে আসিনি, আমি টিএমসি নিরাপদ থেকে দেখতে আসিনি। হু ইজ টিএমসি? আমি বাঙ্গালোর ছেলে না, আমি বাঙালি। ইটস ডাজন্ট মিন যে আমি ওদেরকে দেখতে এসেছি। আমি কলকাতায় কোথায় থাকছেন? আমি দেখছি তো সেক্টর ভাই, আমার বন্ধুর বাড়ি। সরকারি সম্পত্তি আপনি সরকারি সম্পত্তি হোক তো কি, আমরা কি করবো সরকারি সম্পত্তি? সরকারি টাকা দিয়ে আমরা টিকিট কাটে এসেছি নেই তো, আমরা কি সেলফ সাটিসফ্যাকশন নেই? সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ঢুকলাম, এত টাকা দিয়ে খরচ করে টিকিট করে আসলাম, তো ভিতরে গিয়ে যে ওরা 3 জন যে প্লেয়ার এসেছে, ওরা 3 জনকে একবার তো 5 মিনিট ধরে ছেড়তে ছিল না। 10,000 টিকিট, মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। তবে হ্যাঁ, ডেফিনেটলি এটাও তো ঘটনা যে এত বড় ইভেন্ট আয়োজন হচ্ছে, সেখানে উদ্যোক্তাদের ভূমিকা, কেন এই ঘটনাগুলো ঘটলো সেটারও তো অবশ্যই প্রশ্ন তোলা উচিত, সেটা নিয়ে কথা হওয়া উচিত। আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে এবার আলাপ করায় আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর গুহ, ক্রীড়া সাংবাদিক। দীপঙ্কর দাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সুপ্রিয় ঘোষ, সুপ্রিয়কে স্বাগত জানাবো অনুষ্ঠানে, এবং স্টুডিওর বাইরে থেকে স্পোর্টস এজেন্ট আয়ুষ চক্রবর্তী রয়েছেন, আয়ুষকেও স্বাগত জানাবো। আমি শুরুতে দীপঙ্করদার কাছে আসি। দীপঙ্করদা, যুবভারতী স্টেডিয়াম রিনোভেশন হয়েছে, খুব বেশি বছর হয়নি। এই রিনোভেশনের পরে এই মুহূর্তে তার মান যেটা বলা হচ্ছে যে বিশ্ব পর্যায়ে, এখন দ্বিতীয় বৃহত্তম এই মাঠ, ভারতবর্ষের বুকে বলতে গেলে প্রথম। এই মাঠে যেভাবে প্রস্তুতি নেওয়ার কথা ছিল ঠিক সেইভাবেই কি প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে? পরপর যেভাবে এত বড় ইভেন্ট অর্গানাইজ করতে গেলে যা যা করণীয় সেটাই কি হয়েছে? প্রথমে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে ক্যাপাসিটি স্টেডিয়ামের, সেটা আমরা যদি অনেকটা পিছনে গিয়ে ইতিহাস দেখি, দেখব যে ইস্টবেঙ্গল মোহনবাগানের একটা ম্যাচ হয়েছিল, তাতে 1 লাখ প্লাস, আমি যদি ভুল না করে থাকি 1,20,000 দর্শক আসনে দর্শক ম্যাচ দেখেছিল। তো তার অর্ধেক এই ম্যাচের টিকিট পেয়েছিল, ম্যাচ না রাদার বলবো যে মেসি ফান ট্যুর বলবো, এটাকে আমি মেসি গোট কাপ এগুলো বলবো না, আমি ফান ট্যুর বলবো। কারণ আমার মনে হয়েছে এটা একটা প্রাইভেট অর্গানাইজেশনের একটা সত্যিই ফান ট্যুর, মজার ব্যাপার। কারণ মেসি যদি ফুটবল না খেলে তাহলে তার উপস্থিতিটা ফান ট্যুরের মতো। তো সেক্ষেত্রে এই স্টেডিয়ামে নিয়ে যেটা আপনি জিজ্ঞেস করলেন, তাতে আমার ব্যক্তিগতভাবে ধারণা যে এই ক্যাপাসিটির স্পেকটেটরদের সামলানোর জন্য কোনো প্ল্যান এ, প্ল্যান বি বা প্ল্যান সি কিছু ছিল না বলেই এই রকম অবস্থায় আমি দেখছিলাম যে আপনাদের চ্যানেলেই দেখানো হচ্ছিল যে গেট ভাঙা হচ্ছে। আমার নিজস্ব সাংবাদিকতার অভিজ্ঞতায় এই মাঠে গিয়ে যেভাবে আমরা মিডিয়া বক্সে বসি, বা আমি অনেক সময় মিডিয়া বক্সে না বসে গ্যালারির অন্য অংশ বসেও খেলা দেখি, যাতে পালসটা বোঝা যায় সাপোর্টারদের। তাতে আমার একটা জিনিস দেখে সেই সময় মনে হয়েছিল যে প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি কেউ না কেউ থাকেন, নিরাপত্তা রক্ষীরা থাকেন, কোনো গেট দিয়ে বা কোনো গেট লক করা আছে সেই গেটের সামনেও থাকেন। আমার প্রশ্ন, ওই ছবিটা আমিও দেখেছি, ওই ভিডিও ভাইরাল হয়েছে, আমিও দেখেছি, যে যখন মেসি বেরিয়ে গেছেন তারপরে ঘটে যাওয়া ঘটনাগুলোই তো আমরা নিয়ে আলোচনা করছি। তাহলে সেদিন সেই নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল? তাহলে যদি তারা তাদের জায়গায় না থাকে, তার দায় কে নেবে? এর বাইরে যখনই এই ধরনের প্রাইভেট অর্গানাইজেশন বা এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করা হয়, তখন সরকারিভাবে, এই যেহেতু এটা সরকারি একটা জায়গা অর্থাৎ স্টেডিয়ামটা, তাই সেটা যখন ভাড়া দেওয়া হয় বা কাউকে দেওয়া হয়, তার অনেকগুলো নিয়ম থাকে। সেই নিয়ম আমার ধারণা যে যারা অর্গানাইজার তারা মেনেছেন, না হলে অনুমতি পেতেন না। যদি মেনে থাকেন, তার জন্য যে দপ্তরে যেভাবে যোগাযোগ রাখা,
সেটা তারা করেছিলেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি। এবং তা যদি হয়ে থাকে তাহলে সেই দপ্তরের যারা ঊর্ধ্বতন ব্যক্তি তারা কি সঠিকভাবে এই ব্যাপারটাকে সামলানোর জন্য পরিকল্পনা করেছিলেন, নাকি তারাও মেসি ম্যানিয়ায় ভুগছিলেন? দেবারতী। বেশ, আমি এখান থেকে একটা তথ্য এখানে জানিয়ে রাখতে চাইবো, যদিও অনেকেই এটা জানেন, তাও একবার একটু বলে রাখি। ক্লোজ প্রক্সিমিটি নামে একটা সিকিউরিটি পাস দেওয়া হয়েছে মেসি দর্শনের জন্য। এই সিকিউরিটি পাস নিয়ে একটা খুব স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হচ্ছে, কারণ বিধাননগর সিটি পুলিশের তরফ থেকে এই সিকিউরিটি পাস বিলি করা হয়, যেখানে কোনো নাম ছিল না আলাদা করে, ডেজিগনেশনের জায়গায় লেখা ছিল সোশ্যাল মিডিয়া সেল। সেই ছবিটা দেখাচ্ছি। কোন সোশ্যাল মিডিয়া সেল, কার সোশ্যাল মিডিয়া সেল, কোথা থেকে এটা এইরকম একটা নামহীন পাস এলো, যেখানে এই এত অবাঞ্ছিত মানুষ যাদের কথা বারবার বলা হচ্ছে, দেখানো হচ্ছে, যে কারণে মেসিকে দেখতেই পাওয়া গেল না, এটা কোথা থেকে এলো? এই সিকিউরিটি পাসের বৈধতা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে গতকাল যে বক্তব্যগুলো সামনে এসেছিল তার মধ্যে কুণাল ঘোষ খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন, যে টাকা এবং ব্যবসা, পুরোটাই টাকা এবং ব্যবসা। এইরকম একটা পোস্ট, এরকম একটা মন্তব্য কুণাল ঘোষের তরফ থেকে গতকাল করা হয়েছিল, এবং আজকেও কুণাল ঘোষ খুব গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন। একটু দেখাই আপনাদের আজকের পোস্ট কুণাল ঘোষের, কি বলছেন তিনি দেখুন। কুণাল ঘোষের পরিষ্কার এই পোস্টে যে কথা, যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে, আর খুব পাশাপাশি দুটো পোস্ট, আমি গতকালের একটা পোস্ট আপনাদের দেখাবো এবং এই মুহূর্তে আরও একটা পোস্ট যেটা আজকের এই পোস্ট, যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে, যারা মাঠে মেসির সঙ্গে ছবি তুলছিল ফুটেজ থেকে তাদের লিস্ট হোক, ফুটেজ দেখে, এবং তারা কে কোন অধিকারে ওখানে ছিল প্রকাশ্যে আনা হোক। এটা হচ্ছে কুণাল ঘোষের একটা পোস্ট, এবং পাশাপাশি গতকালও আরও একটি পোস্ট করেছিলেন, যে পোস্টে একটি ভিডিও উনি তার সঙ্গে অ্যাটাচ করেছেন। ওই যে তালা ভাঙার ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম, সেই তালা ভাঙার ভিডিওটা উনি ওখানে ওনার এই পোস্টের সঙ্গে ট্যাগ করেছেন। ট্যাগ করে পরিষ্কার লিখছেন যে যেটা নিয়ে একদম শুরুতে কথা বলছিলাম, যে এরা কি ফুটবল প্রেমী, যারা এইভাবে তালা ভাঙতে পারে, যারা এইভাবে কার্পেট নিয়ে চলে যেতে পারে, যারা এইভাবে ফুল গাছগুলোকে তুলে নিয়ে চলে যেতে পারে, চেয়ার নিয়ে চলে যেতে পারে, তারা কি ফুটবল প্রেমী? কুণাল ঘোষেরও এইরকমই একটি প্রশ্ন এই ছবিটার সঙ্গে ট্যাগ করে উনি করেছেন। আর কি বলেছেন কুণাল ঘোষ গতকাল এবং আজকের এই দুদিনের প্রতিক্রিয়া দেখাই আপনাদের, দেখুন। মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু লোকের হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো। মেসি যখন মাঠে ঘুরছেন, এত মানুষ, মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? সিএম থাকলে মানে এই ঘটনাটা ঘটতোই না। তার কারণ মূল যেটা থেকে শুরু, অর্থাৎ মেসিকে দেখতে না পাওয়া, সিএম থাকলে জিনিসটা হতোই না। উনি অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি মানে স্টেডিয়ামে ঢোকার সময় বাতাসের গন্ধ শুকে বুঝে যেতেন মানুষ কি চাইছে ওখানে। ফলে মমতা ব্যানার্জি যখন নিজে দেখবেন, যখন পদযাত্রা করে, আপনারা এত কভার করেন, তখন নিজেই ভিড়ের থেকে অন্তত মানে 8-10 পা এগিয়ে থাকেন, কারণ তিনি জানেন মানুষ তাকে দেখতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসা অব্দি যদি দর্শকরা কোনোভাবে একটু ধৈর্য ধরতেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকার 1 মিনিটের মধ্যে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। প্রধান উদ্যোক্তা তিনি তো গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি তার পক্ষ থেকে আইনজীবী আজকে যেটা দাবি করছেন, যে মাঠে কি হয়েছে তার দায় আমার মক্কেলের নয়, কারণ সরকারি সম্পত্তি তো আমি ভাঙিনি। যাই হোক, এটা ওনার যুক্তি, উনি ওনার মতো দেবেন। অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, যোগদান করেছেন ইতিমধ্যে অনুষ্ঠানে। অনির্বাণদাকে স্বাগত জানাবো। অনির্বাণদা, এই কুণাল ঘোষের এই বক্তব্য, বলছেন হ্যাংলামি ইত্যাদি, যাই হোক, তো মেসিকে যারা ঘিরে আছেন, বেশিরভাগই যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে বা যাদের জন্য মেসিকে দেখতে পাওয়া গেল না, কুণাল ঘোষের কথা ধার করে বলি, তাদের এই হ্যাংলামির কি কারণ?
দেখুন, হ্যাংলামির কারণ সত্যি কথা বলতে স্বপ্নের নায়ককে চোখের সামনে দেখে অনেক সময় আবেগ সামলানো যে মুশকিল হয়ে পড়ে, এটা খুব অস্বাভাবিক নয়। সেটাকে আলাদা করে দোষী হিসেবে তাদের সেই জায়গায় হয়তো আমি ঠাওরাবো না যে তাদের আবেগ রয়েছে বা ছিল, কিন্তু সমস্যাটা হয় যে এত বড় একটা অনুষ্ঠান, সেখানে নির্দিষ্ট কিছু প্রোটোকল সেটা থাকার কথা এবং সেটা প্রত্যেকের মেনে চলাটা প্রয়োজন। বিশেষ করে যেখানে আমি একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম যে প্রায় 70 থেকে 80 হাজার দর্শক সম্ভবত সেদিন স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন। তারা দেখতে পাবেন, কাকে দেখতে পাবেন, কাকে দেখতে পাবেন না, তার ওপরেই যে আসলে আবেগের এই বিস্ফোরণটা নির্ভর করছে, সেটা ভালো দিকে যাবে না খারাপ দিকে যাবে, সেই বোঝাটা আমার মনে হয় সেটা দায়িত্ব জ্ঞানহীনভাবে ডিল করাটা ঠিক হয়নি। যে আমরাই সামনে রয়েছি, আমরাই ছবি তুলবো, আমরাই তাকে ঘিরে থাকবো, আমরাই তাকে দেখবো বা একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব, এই আবেগগুলি থাকতে পারে, সেটাকে কেউ আমরা খারাপ বলতে পারি না। বিশেষ করে ক্রীড়াবিদদের ক্ষেত্রে এই ধরনের আবেগ বহু ক্ষেত্রে বাদ মানে না। আমরা দেখেছি অনেক সময় মাঠের মধ্যে স্টেডিয়ামের থেকে বেরিয়ে মাঠের মধ্যে ঢুকে একবার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, বিরাট কোহলির ক্ষেত্রে কদিন আগে আমরা দেখলাম, বা অনেক ফুটবলারের ক্ষেত্রে এটা হয়ে থাকে। সেটা যেমন ঠিক নয়, কিন্তু আমার আবেগ অনেক সময় বাদও মানে না। এক্ষেত্রে যেহেতু পরবর্তী যে ঘটনাগুলি ভয়ঙ্কর একটা দিকে চলে গেছে, এই ভাঙচুর হয়েছে, রীতিমতো তাণ্ডবলীলা হয়েছে, এবং আমি একটা জিনিস দেবরতে আপনাকে বলতে পারি, গোটাটাই যে মানুষ স্বতঃপ্রণোদিতভাবেই পুরোটা করে ফেলেছেন, ব্যাপারটা আমার অন্তত এখনও সেটা মনে হয় না। কোথাও না কোথাও প্ল্যান্ড ইনস্টিগেশন, প্ল্যান্ড সাবোটাজ, জনতার মধ্যে থেকে তাদেরকে উস্কে দেওয়া, নিজেরাও এই ভাঙচুর করে বাকিদের বোঝানো যে কর 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 ভাঙ ভাঙ, এইটাও কোথাও না কোথাও হয়েছে বলে আমার ধারণা। একদিকে অর্গানাইজারকে গ্রেপ্তার করে যে বিশৃঙ্খলা হয়েছে সেটার তদন্ত যেমন হওয়া উচিত, অন্যদিকে দর্শকদের মধ্যে আসলে কতজন মেসি ভক্তের মধ্যে এই নেগেটিভ এলিমেন্ট বা বলবো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, যারা কার্যত পলিটিক্যাল প্লান্টেশন, তারা ঢুকে পড়েছিল, সেটাও চিহ্নিত করা প্রয়োজন। কারণ এই ধরনের অনুষ্ঠানে আপনারা দেখেছেন একটা গেরুয়া চাপ পতাকা, রাগী বাঁদরের মুখ দেওয়া, এবং সেখানে গিয়ে তারা নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, আমি ওটাকে ধর্মীয় স্লোগান মনে করি না। এটার যুক্তি যেটা এক্ষুনি এখন দেখানো হচ্ছে, এটার যুক্তিটা কি আপনি বলুন? ফুটবল মাঠে সেখানে আর্জেন্টিনার পতাকা থাকতে পারতো, সেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো আমাদের যে নামী ক্লাবগুলি তাদের পতাকা থাকতে পারতো, সেখানে আমাদের ভারতবর্ষের পতাকা থাকতে পারতো। এই যে পতাকাটি আপনি দেখতে পাচ্ছেন, এটার এখানে কি যুক্তি, কি কারণে এখানে নিয়ে তারা ঢুকেছিল, এবং এটাও ঠিক পুলিশ কেন ঢুকতে দিল? কারণ আমরা যুবভারতীতে যতবার খেলা দেখতে গেছি, বিশেষ করে 2017 রেনোভেশনের পর কার্যত পার্স নিয়েও ঢুকতে দেয় না, মানে শুধুমাত্র ফোনটুকু আর বোধহয় রুমালটুকু অ্যালাউ করে, পারলে মানে বেল্ট ফেল্ট জুতো ফুতো খুলে নেয় আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে কি করে এত ডিলেমি হলো, সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। কারণ এরা যারা এই যে পতাকা হাতে ভেতরে জিনিসটা করছে, এদের বাকি লোকেরা যে স্টেডিয়ামে তাণ্ডবের মধ্যে জড়িত ছিল না, এটা হলফ করে বলা যায় না। আমি তো বলবো তারাই জড়িত ছিল, মেজর রাহাজানিরা তারাই করেছে। যে তালাগুলি ভাঙা, গেট ভাঙা, আগুন ধরিয়ে দেওয়া, এগুলো সাধারণ যারা ফুটবল প্রেমী তারা করতে পারে না। কারণ আমি নিজে কলেজ লাইফ থেকে, স্কুল লাইফ থেকে নিয়মিত মাঠে যাওয়া লোক। সেখানে কারা প্রকৃতভাবে ফুটবলটা দেখতে আসে আর কারা এই বাঁদরামো করতে আসে, কারা এই ধ্বংসলীলা চালাতে আসে, ওটা আমরা খুব ভালোভাবে বুঝি। ডার্বির পরে অনেক সময় আমরা বহু ঝামেলা দেখেছি, আমি নিজে দেখেছি, যেখানে মারামারি হয়ে যাচ্ছে, সেখানে আবেগের নিয়ন্ত্রণ থাকা আর না থাকা একরকম, আর কিছু অংশ থাকে যারা ওই ভাঙচুরটা করবে বলেই আসে। এই জায়গাতেও সেই জিনিস হয়েছে কিনা সেটা পুলিশ অতি অবশ্যই খতিয়ে দেখুক। অর্গানাইজারদের ব্যর্থতা, সেটা নিয়ে তদন্ত হোক। রাজনৈতিক নেতা কর্মী যারা সেখানে ছিলেন তারা যা করেছেন সমালোচনা 100 বার হওয়া উচিত, কিন্তু দর্শকদের ভেগধারী যে দুষ্কৃতীরা এখানে ঢুকে পড়েছিল এবং রাজনৈতিক কারণেই তারা এই কাজগুলি করেছে বলে আমি মনে করছি, তার নির্দিষ্ট তদন্ত হওয়া উচিত। একদম। একটা বিরতি নেব খুব। 35 টাকা জল খাও, 35 টাকা পুলিশের অনুমতি ছাড়া কিভাবে এই ঘটনাগুলো ঘটছে জানি না। যাই হোক, সুপ্রিয়র কাছে আসার আগে একটা বিষয় একটু বলে রাখবো যে আপনারা জানেন গতকাল এই অনুষ্ঠানের পরে মেসি হায়দ্রাবাদ যান, সেখানে অনুষ্ঠান, তারপরে আজকে যে ছবি দেখলাম মুম্বাই, আগামীকাল দিল্লি রয়েছে, এবং সেখানে খুব সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান হয়েছে। এখনও অবধি তো কোনো গণ্ডগোলের খবর আসেনি। সুপ্রিয়, একটু জানতে চাইবো তাহলে, যারা একাধিক ইভেন্ট, এই ধরনের ইভেন্ট একাধিকবার এই বাংলার বুকে অ্যারেঞ্জ করেছে, শতদ্রু দত্তের নাম তো আমরা আগেও শুনেছি, তো এবারে
সমস্যাটা কোথায় হলো এবারে ব্যর্থতা কেন? দেখো, প্রথমত এতগুলো আলোচনা গতকাল থেকে যেভাবে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, আজকেও এখানে যারা আলোচনা করলেন, কে ভেঙেছেন, কে আগুন ধরিয়েছেন, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় এগুলো দেখেছি। কিন্তু একটা ঘটনা ঘটার পরবর্তী যে আলোচনাটা আমরা করি, তার আগের আলোচনাটা আমরা করতে ভুলে যাই অনেক সময়, যে ঘটনাটা ঘটলো কেন। একটা অর্গানাইজার, তারা অর্গানাইজ করেছেন, এ তো আমার পাড়ার পল্টুদা খেলতে নামেননি মাঠে, বা তিনি আসেননি, লিওনেল মেসি এসছেন। স্বাভাবিকভাবেই তার নাম এবং তার যে সাফল্য, সেটা স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী এবং পৃথিবীর বুকে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়েছে, এবং স্বাভাবিকভাবেই সেখানে একটা উন্মাদনা থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দায়িত্ব জ্ঞানহীনতাটা কালকে আমরা সচক্ষে দেখতে পেরেছি। কাদের? দেখুন, প্রশাসন যে এখানকার পুরোপুরি ব্যর্থ, এটা আমরা বহু ক্ষেত্রে রাজনৈতিক আলোচনা করতে গিয়ে বিভিন্ন সময় বলেছি, যে প্রশাসনের এখানে কিছু নেই, কোনো ট্রেনিং নেই, যাচ্ছে তাই অবস্থাটা কালকেও আমরা দেখতে পেয়েছি। প্রশাসন কিছু বোঝেই না। প্রশাসনের মধ্যে দিয়ে এখানে এই আলোচনাটা কেউ করছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে কালকে যখন দেখছিলাম, দেখছি তাদের কোন র্যাঙ্ক আমি এখানে আর বলছি না, তারা বড় র্যাঙ্কেরই অফিসার, তারা মেসি যে তাকে পেয়ে তারা সেলফি তোলার চেষ্টা করছে তাদের ডিউটিকে এড়িয়ে। তারা মেসির সাথে থাকা সুয়ারেজ এবং ডিপল, যদি ভুল না করি, তারা যারা এসছেন তাদেরকে জড়িয়ে ধরে পারলে একদম এক হাত এদিকে নিয়ে চলে যায়, এক হাত ওদিকে নিয়ে চলে যায়। ক্রীড়ামন্ত্রী স্বয়ং, যাকে সবথেকে বেশি দেখা গেছে কালকে গোটা পশ্চিমবাংলা দেখলো, যে কুণালবাবুর কথা আমি একদম সমর্থন করে বলছি, যে হ্যাংলামোটা সবথেকে বেশি অরূপ বিশ্বাস দেখিয়েছেন। যেভাবে অরূপ বিশ্বাস বা অরূপ বিশ্বাসের সঙ্গীরা এবং ব্যক্তিগত স্তরে অরূপ বিশ্বাস যাদেরকে ফটো তুলিয়ে দেওয়ার ব্যবস্থা করছিলেন, স্বাভাবিকভাবেই এই কোটি কোটি লাখ লাখ দর্শক যারা ভাই বোনেরা দেখতে গেছিলেন, স্বাভাবিকভাবে তাদের একটা রাগের বহিঃপ্রকাশ ঘটবেই। এই ঘটবার পেছনে প্রভোকেশন যদি কেউ দিয়ে থাকে, তাহলে এই রাজ্য সরকারের এই মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী, এর জন্য অতপ্রতভাবে দায়ী। সরাসরি কেউ না বললে আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমরা সচক্ষে সেটা দেখতে পেরেছি। বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন লেখা, বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি দর্শকরা, তারা ফুটবল প্রেমী দর্শক, কোনো গেরুয়া ঝান্ডাধারী কথা আমি বলছি না, তারা বলছেন 12,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 12 টাকা দিয়ে আমরা টিকিটটা কাটলাম, মেসিকে তো দেখতে পারিনি, আমরা শুভশ্রীকে নাচতে দেখতে পারলাম। ওখানে শুভশ্রী গাঙ্গুলি কী করছিলেন? যদি আমি ধরে নিই যে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারটা ব্যর্থ, এটা মেনে নিতে তারা চান না, তারা ব্যর্থ সকলেই জানে। এবার আপনি যে ভিডিওটা শুরুর দিকে দেখালেন, যে কে লুট করে নিয়ে যাচ্ছে, কেউ কার্পেট নিয়ে যাচ্ছে, কেউ জেনজির ঘটনা যখন বাংলাদেশে হয় বা পরবর্তীকালে নেপালে ঘটে, তার পেছনে সবথেকে বড় কারণ ছিল সরকারের ব্যর্থতা, সরকারের অসফলতা, যার ফলেই জেনজির উৎপত্তি হয়। এই পশ্চিমবঙ্গে গতকাল যেটা হলো, সেটাতে আমরা দেখতে পেলাম যে জেনজির আকারে যারা এই ধরনের কাজ করছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, এটাকে সমর্থন করা যায় না। মাঠকে যারা ভালোবাসবে তারা মাঠের কার্পেট তুলে নিয়ে যাবে। চেয়ারগুলোর অবস্থা কি করেছে আপনি দেখেছেন? ছুঁড়ে পেয়ে এত কোটি টাকার বা এত লাখ টাকার যে সম্পত্তি নষ্ট হলে দায়টা কে নেবে? পুলিশ প্রশাসন একবারও বলছেন যে এর দায় আমাদের? কারণ আমরা কোনো না কোনোভাবে গাইডলাইন থাকা সত্ত্বেও আমরা প্রশাসনিকভাবে সেটাকে রক্ষা করতে পারিনি। ওনারা বলছেন যারা যারা দোষী তাদের তদন্ত হবে। কারা তদন্ত করবে? অরূপ বিশ্বাস ওখানে দাঁড়িয়ে বললেন, প্রেস বাইট দিলেন, এখানে তদন্ত কমিটি করতে বলেছেন, মুখ্যমন্ত্রী তদন্ত হবে। আরে আপনার বিরুদ্ধে সবার আগে তদন্ত হওয়া দরকার। আপনি মেসিকে তো আপনি ছাড়ছিলেনই না। আপনার ব্যক্তিগত, এক মিনিট, আপনার ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্টের জন্য তো উনি আসেননি না। কিন্তু অনির্বাণদা যে কথা বলছেন, যে আবেগ তো কাজ করবে, ওখানে মন্ত্রী, নেতা, বিধায়ক এবং একজন সাধারণ মানুষ। মন্ত্রী, নেতা, তাদের বিধায়কদের আবেগ ঠিক আছে, অসুবিধার জায়গাটার কথা বলছি না, আমি বলছি আবেগের জায়গাটার কথা বলছি। আমি তো আবেগের কথাই বলছি। উনি এতটাই আবেগপ্লুত হয়ে গেছিলেন যে অরূপ বিশ্বাসের আবেগকে রক্ষা করতে গিয়ে পুলিশ প্রশাসন কোটি কোটি লাখ লাখ দর্শকের যে আবেগটা বা যে অর্থটা, যে স্ক্যামটা তৃণমূল কংগ্রেসের সরকার এবং এই অ্যারেঞ্জমেন্ট কমিটি যারা করেছেন, সেটার সেটার দিকে কারণ নজর ছিল না। তাহলে যারা দূর থেকে এলো, এত কষ্ট করে মেসিকে দেখতে এলো, তাদের যে আবেগটা, সেই আবেগের গুরুত্ব কেউ দেবে না? আমার প্রশ্ন এই জায়গাটা। আমি এখানে একটু আয়ুষের কাছে আসবো। আয়ুষ, এই যে এখানে কি করা যেত, একটু এই জায়গাটা আসি। কেন বলছি, এই যে এখানে বলা হচ্ছে এআইএফএফ এর তরফ থেকে যে মেসির অনুষ্ঠান সম্পর্কে কোনো অনুমতি নেওয়া হয়নি, অনুষ্ঠানের বিষয়ে কোনো কিছু জানতো না ফেডারেশন, ব্যক্তিগত পিআর এজেন্সির দায়ভার এআইএফএফ নেবে না। তো এক্ষেত্রে কি করা যেত? এআইএফএফ তাদের দায় এখানে ঝেড়ে ফেলার, একদম স্পষ্টভাবে ঝেড়ে ফেলেছে। ব্যক্তিগত পিআর এজেন্সি যদি এই রকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে চায়, যুব ভারতীর মতো একটা মাঠ, কি ব্যবস্থা করা যেত যাতে এই ধরনের ছবি আমাদের আমরা দেখতাম না? তার জন্য কি করতে হতো? দেখো, যে কোনো ইভেন্ট যখন আইপিএল বা কোনো বড়
যে কোনো স্পোর্টস ইভেন্ট হয় সেখানেও প্রপার ডিপার্টমেন্ট থাকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পারমিশন দেওয়া, হ্যাঁ বা না, এটার যে ডিফারেন্সিয়েশনটা, যে কাকে হ্যাঁ বলবো কাকে না বলবো, এটা ক্লিয়ার আউট করে দেওয়া খুব ইম্পর্টেন্ট। যেরকম যে কোনো বড় ইভেন্টেই অ্যান্টি অ্যাম্বুশ বলে একটা টিম থাকে, যারা প্রপারলি সবাইকে চেক করে। আজকে যদি কেউ কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো প্রপাগ্যান্ডা নিয়ে ঢোকার চেষ্টা করে, তাহলে সেটা বাইরেই আটক হয়ে যায়, সেখানেই বন্ধ করে দেওয়া হয়। এবার সেটা অ্যালাউ হলো কী করে, তারা ঢুকলো কী করে? এইবার মাঠের ভিতরে যে মেন ইস্যুটা, যে মেসিকে দেখতে পাইনি, মেসির আশেপাশে মিনিমাম 50 জন ছিল। তো এই 50 জন মানে 7 থেকে 10 জন বডিগার্ড ছাড়া বাকি যে 50 জন, তারা অ্যালাউ হলো কী করে? আজকে যে র্যাঙ্কড অফিসারের কথা বলছেন, সেই ভিডিওটা আমিও দেখেছি। এবার তিনি যে ছবি তুলতে চাইছেন, সেটা অতদূর উনি আসলেন কী করে? এবার এটা যে অর্গানাইজার মিস্টার শতাদ্রু দত্ত ছাড়া এটা কেউ অ্যালাউ দিতে পারে না, এই অ্যালাউয়েন্সটা। অফকোর্স তার হাতে ছিল কি কে আসবে, কাকে হ্যাঁ বলবো কাকে না বলবো। এবার যারা ভিভিআইপি আছে, কি করা যেত? এই পুরো প্রথমত যে মেন কজটা, যে ঝামেলার যে কারণটা, সেটাকে আগে অ্যাভয়েড করে দেওয়া যেত যদি একটা প্রাইভেট ইভেন্ট যদি অর্গানাইজ করা হতো। কি যারা আমার এই যে ভিভিআইপি আছে বা যারা স্পন্সর আছে, তাদেরকে আমি আলাদা করে দেখা করা দেবো, ইনক্লুডিং যে অভিনেত্রী বা যারা আছে, শুভশ্রী বা যারা এসছে, সেটা করে দিলেই এই একটা বড় ইভেন্টটা মানে মোটামুটি স্মুথলি রান করা যেত। এইবার যে প্রপার পেরিমিটার সিকিউরিটি, যে মাঠের ভিতরে কেউ ঢুকবে না, মাঠে যে উনি বলছিলেন যে কোনো বড় ফুটবল ম্যাচে অ্যাটলিস্ট সারাউন্ডিং 100 জন থাকে, যারা শুধু মাঠের পেরিমিটারটাকে কন্ট্রোল করবে, সেটা আমি দেখতে পাইনি। আর যারা ছিলেন তারা নিজেই মাঠের মধ্যে ঢুকে গেছে। আজকে বড় র্যাঙ্ক অফিসার তারাই যদি মাঠের মধ্যে থাকেন, তাহলে মেসির নিজের, এই যে আজকে আমি একটা পোস্ট দেখলাম, সুয়ারেসকে কোনুই মারা হয়েছে, ডিপলের গায়ে আঁচড় এসেছে, এটা হলো কি করে? কিন্তু হায়দ্রাবাদ বা মুম্বাইয়ের ক্ষেত্রে কি রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, যে কারণে কোনো মানে এই ধরনের অপ্রীতিকর ছবি আমরা দেখলাম না? সেখানে অ্যারেঞ্জমেন্ট আলাদা কোথায় ছিল? কি ভাবনা চিন্তা সেক্ষেত্রে প্রশাসকরা করেছেন? দেখুন, দুটো জিনিস আমাকে কনসিডার করতে হয়। প্রথমত, ওখানে শতাব্দী ছিল না, এখানে শতাব্দী ছিল বলেও এতগুলো পারমিশন তারা পেতে পেরেছে, সেখানে শতাব্দী ছিল না, তো এটা একটা ভাবনার বিষয়। সেকেন্ড হচ্ছে, আপনি যদি ইভেন্টটাকে দেখেন, ইভেন্টের অর্গানাইজিং কমিটি মানে ওই পার্টিকুলার ভেন্যু, প্রত্যেক জায়গায় মেসির এন্ট্রি থেকে শুরু করে এভরিথিং ওয়াজ প্রপারলি সিকিউরিটি, মানে পুরো প্রপারলি সিকিউর ছিল। কি এন্ট্রিটা কোথা দিয়ে হবে? রাহুল গান্ধী থেকে শুরু করে যে মিস্টার রেড্ডি, উনি যে খেলছেন, প্রত্যেকটা জায়গায় একটা করে প্রপার টিম রাখা ছিল, যেটার জন্য মাঠের ভিতরে কেউ অ্যালাউ হয়নি। মেসির পার্সোনাল বডিগার্ড ছাড়া আর কেউ ছিল না। তো যেই মুহূর্তে আমি মেসির বডিগার্ড ছাড়া আর কারো থাকার ওখানে দরকারটা কি? কেউ তো আসেনি তো ভিভিআইপিদের দেখতে, তাদেরকে তো এমনি আমরা রোজ দেখছি। যখন মেসি এসছে তখন তাকেই দেখবো, তার সাথে তার বডিগার্ড যারা তাকে প্রোটেক্ট করবে। তখনই সেই নাম্বারটা যখন বেড়ে গেল, সেই মানুষের সংখ্যাটা ওই 7 থেকে 10 জনের বেশি যখন 50 জনে চলে গেল, তখনই হলো প্রবলেম। এখানে মেসির সঙ্গে মিনিমাম একটা ডিস্টেন্স রাখা বা কোনো মঞ্চ তৈরি করা বা এই পরিক্রমার জন্য কোনো জিপ বা এই ধরনের কোনো গাড়ির অ্যারেঞ্জমেন্ট, মানে যেগুলো আমরা মোটামুটি দেখে থাকি আর কি এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে, বা বিদেশের মাটিতে অনেক সময় হয়, এইগুলোর ব্যবস্থা কি এখানে করা যেত? দেখুন, 100 বার পোডিয়াম ছিল। দেখুন, ইভেন্টে যখন আমি নিজে ছিলাম, তো আমি নিজে সচক্ষে পুরো ব্যাপারটা, ইভেন্ট পোডিয়াম করার প্ল্যান ছিল, কিন্তু যে এক্সিকিউশনটা সেটা এতটাই বাজে হয়েছে যে পোডিয়ামটা নামিয়ে সেটাকে তুলে দেওয়া হয়েছে, যেখানে মেসি এসে হয়তো বক্তৃতা দিল। তো তার কিছু আমি দেখিনি। শাহরুখ খান আসা থেকে শুরু করে অনেক কিছুই প্রমিস করা হয়েছিল, সেগুলোর মধ্যে কিছুই হয়নি। যেটা হয়তো হায়দ্রাবাদে হয়েছে, সেই পিছনে ব্যাকড্রপ লাগিয়ে, মিডিয়া ব্যাকড্রপ লাগিয়ে সবাই পাশে এসে দাঁড়াচ্ছে, সেটাকে সিকিউর করে রাখা, মাঠে 3টে লেয়ার সিকিউরিটি, এইগুলো কিছুই ছিল না। যেটা বাইরে, ধরো আমি একটা ইভেন্ট দেখেছিলাম, রোনাল্ডোর ইভেন্ট, সেখানে বিভৎস ভিড় হয়েছিল, কিন্তু রোনাল্ডো যেখানে বসেছিল মাঠের মাঝখানে, সেটা পুরোপুরি সিকিউর ছিল। সো সেই সিকিউরিটিটা যেখানে লোক ঢুকতে পারছে, সেটা যদি আমরা মেনটেন করতাম, তাহলে এই পুরো ঝামেলাটা অ্যাভয়েড করা যেত একদম বেশি। তার উপরে তো বোতল নিয়ে আসা, ভিতরে 200 টাকায় বোতল বেচা, বাকি সেগুলো চলে। দেখো, বিদেশেও বোতল অ্যালাউ করে, কিন্তু বোতলে ছিপি থাকে না সেই জায়গাগুলোতে। তো সেইগুলো প্রপার যদি নলেজ নিয়ে, প্রপার যদি ইনফরমেশন নিয়ে সেগুলোকে যদি করা যেত, তাহলে হয়তো কিন্তু কথা হচ্ছে এই অ্যারেঞ্জার বা এই উদ্যোক্তা শতাব্দীর কথা বলছি, উনি তো এর আগেও একাধিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, তারপরেও কেন এইটা সাকসেসফুল হলো না? উনি যদি এর আগে সাকসেসফুলি করে থাকেন বা সেমি সাকসেসফুলিও করে থাকেন, তাহলে তো এটাও হলো যারা এর আগে একাধিক ইভেন্ট অর্গানাইজ করেছে। দীপঙ্কর দা, কি মূল্যায়ন আপনার?
দেখুন আমার যেটা ব্যক্তিগত মনে হয় যে যেটা আপনি বলছেন যে অনেক অর্গানাইজ করেছে, যেগুলো করেছে এই মাপের নয়, প্রথম কথা এটা। দুই, আমরা যদি অনেক পিছনে চলে যাই, মারাদোনা এখানে এসেছিলেন, এই স্টেডিয়ামে এসেছিলেন, সেটা যিনি মঞ্চে থেকে উপস্থিত থেকেও সামলেছিলেন নীরবে, তার নাম রাজ্যের ক্রীড়ামন্ত্রী প্রাক্তন প্রয়াত সুভাষ চক্রবর্তী। সে সময় মাঠে থেকে দেখেছি কোনোরূপ এই ধরনের বিশৃঙ্খলা হয়নি। তখনকার মারাদোনা, হ্যাঁ, আর তখনকার মারাদোনা মানে তখনকার মানে এখনকার মেসি তখনকার কিছুই না, তখনকার মারাদোনাতে এই অবস্থায় কিছু ঘটেনি। আমার যেটা দেখে মনে হয়েছে বা খোঁজ নিয়ে যেটা বুঝেছি, মেসি এরপরে ওয়ার্ল্ড কাপ খেলতে নামছে কবে? জুন মাসে। মেসি এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ জয়ী দলের ক্যাপ্টেন। এখন মোবাইলে রিল বানানো, মোবাইলে সেলফি তুলে আগে বাড়িতে বাঁধানো হবে না সোশ্যাল মিডিয়া পোস্ট হবে, সেটা সবাই আগে করে। এই কালচারটাই আজকে কিন্তু সবচেয়ে বেশি সর্বনাশের কারণ। আপনি যদি খেয়াল করেন দেখবেন স্টেডিয়ামে মেসি যখন গাড়িটা করে ঢুকছেন, সেটা ঠিক স্টেডিয়ামের বাঁ দিকে যেটা দিয়ে ঢোকার রাস্তা, সেদিক থেকে ঢুকে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে যাচ্ছে। তারপরে এক এক করে সামনের সিট থেকে মেসি নামছেন, পিছন থেকে বাকি তার যে দুজন বন্ধু এসছেন তাদের সাথে একজন দোভাষী আছেন মহিলা, তিনি নামছেন। তারপর থেকে কি ঘটছে দেখুন, আমরা যারা সাংবাদিকতা করেছি বা আমাদের সাথে যারা আমি রিপোর্টিং করেছি, ন্যাচারালি আমার অনেক সময় গ্রাউন্ডে থাকার অ্যাক্সেস থাকে না, কিন্তু আমাদের সাথে যারা ক্যামেরাম্যান থাকেন তাদের প্রত্যেকের অ্যাক্সেস কিন্তু গ্রাউন্ডে। আপনারা চ্যানেলে কিছুক্ষণ আগে দেখালেন একটা বিশেষ ধরনের এন্ট্রি পাস ইস্যু হয়েছিল। আমার প্রশ্ন, শতদ্রু দত্ত, যিনি শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ বলে এই পুরো ইভেন্টটা চালাচ্ছিলেন, তিনি কি এই পাসটা যেটা এখন দেখানো হচ্ছে সেটা কি অ্যাপ্রুভ করেছিলেন, বা তিনি জানতেন যে এই রকম পাস বিধাননগর কমিশনারেট থেকে বেরোবে, নাকি এই পাসটার মধ্যে এমন কিছু ছিল যেখানে দেখা যাচ্ছে যে অদ্ভুত ধরনের একটা মিডিয়া সোশ্যাল মিডিয়া সেল, মানে অদ্ভুত ধরনের একটা সেল, এটা জানি না, মানে এই ধরনের সেলের কথা খুব একটা বেশি শুনি না খেলার মাঠে যতটা না রাজনৈতিক মহলে। একটু ছবিটা একবার একটু বড় করে দেখাই, কোনো ভোট গেলে এই সোশ্যাল মিডিয়া সেল শব্দটা শুনি যে এরা একদম এক্স্যাক্টলি এটা কি, মানে আমি একটুকু বলতে পারি, যারা এই ইভেন্টের কলকাতায় মিডিয়া অ্যাক্রিডেশন সামলাচ্ছিলেন তাদের একজন কলকাতার অন্যতম, বলবো না যে প্রথম সারি, কিন্তু উল্লেখযোগ্য একটি মিডিয়া এজেন্সির হয়ে কাজ করে। যিনি এইটা সামলাচ্ছিলেন তিনি এক সময় পিটিআইয়ে কাজ করতেন সাংবাদিক হিসাবে। যিনি এই ব্যাপারটা দেখার ব্যাপার, মানে আমি বলছি যে কোঅর্ডিনেট করার কথা, শতদ্রু বা তার সঙ্গে আর যারা ছিলেন তাদের সাথে তিনি করেছিলেন কিনা, আমি যতটুকু জানি বিধাননগর কমিশনারেট থেকে, যেহেতু এটা লালবাজারের থেকে স্ট্যাম্প হয়ে আসার কথা নয়, মিডিয়ার অ্যাক্রিডেশন কার্ডের স্ট্যাম্পিং অনেক দেরিতে হয়েছিল। ভালো হলো, অ্যাক্সেসটা কাদের ছিল ওখানে? তাহলে ক্যামেরা পার্সন, এই ধরনের যারা কার্ড হোল্ডার, সাধারণত এখন যেটা দাঁড়িয়েছে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যতটা না প্রিন্ট মিডিয়ার ক্যামেরাম্যানদের দিকে লোকে তাকিয়ে থাকে, মানে লোকে মানে আমি যারা চান যে এই প্রচারগুলো তারা পান, বা টিভি ক্যামেরা, কারণ এখন সবই রাইটস বিক্রি হয়ে যায়, ফলে বিভিন্ন চ্যানেলের ক্যামেরা আর এন্ট্রি পায় না। কোনটা এন্ট্রি পায়? মোবাইল। এবং আজকের দিনে মোবাইল এত দামি বা কম দামি হোক, ক্যামেরা রেজলিউশন এত ভালো, তাতে রেকর্ড করে ভালো এইচডি চ্যানেলেও দেখিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে অপশান কি থাকছে যে আমি যদি এটা ক্যাপচার করি, এটা আমার ওখানে যাবে ব্লা ব্লা ব্লা, ভিউজ হবে। আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন ওই যে ভিড়টা, যেটা অ্যাকচুয়ালি মেসিকে নিয়ে মুভ করছে মাঠের মধ্যে, যত মিনিটই হোক, 10 মিনিট, 11 মিনিট, 12 মিনিট, কেন দর্শকরা দেখতে পাচ্ছে না? কারণ তিনি তো ঘেরা। ক্যামেরায় অনেকগুলো জায়ান্ট স্ক্রিন ছিল। সাধারণত এইসব ইভেন্টে জায়ান্ট স্ক্রিনে খুব ক্লোজ ক্যামেরা ধরে এটাকে, যারা পিসিআর কন্ট্রোল করে তারা, সেখানে একজন যে প্রডিউসার থাকে, অনলাইন প্রডিউসার, তিনি ওগুলোকে মনিটর করে দেন যে এইটা অন এয়ার আসবে।
এবং যারা এই রাইটসটা পেয়ে প্রোডাকশনের দায়িত্ব ছিল তিনিও একসময় সাংবাদিক, কলকাতার নামকরা সাংবাদিক, ফুটবল সাংবাদিক, এখন এই ধরনের প্রোডাকশন কাজে রয়েছেন এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রোডাকশনের কাজ করে তার টিম। সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে তিনি যতগুলো ক্যামেরা ইউজ হওয়া উচিত ততগুলো ক্যামেরা ইউজ করেছেন। একটা ছবি আমি পাইনি, যেটা হচ্ছে ড্রোন থেকে ওই টপ ভিউটা, সেটা যদি থাকতো তাহলেও হয়তো দেখা যেত যে অত মাথার ভিড়ে মেসি, এই যে মেসিকে দেখতে না পাওয়ার যন্ত্রণা, মানে ক্যামেরা ধরতে পারছে না মেসিকে দেখানো যাচ্ছে না, সুয়ারেজকে দেখানো যাচ্ছে না, এরা তো আমরা আমাদের মানে ড্রয়িং রুমে আমরা টিভির সামনে বসে ক্লোজ দেখি, তাকে দেখতে পাবো না। 5,000, 6,000, 7,000 ব্ল্যাকে 10-12,000 টাকা করে টিকিট কিনেছি, তাহলে কেন গেলাম? তাহলে কি দরকার ছিল? আপনারা যেটা আলোচনা করছেন, অনির্বাণবাবু বললেন এবং শুধু তাই না, সুপ্রিয়বাবু বলছিলেন, ওখান থেকে আয়ুষ বলছিলেন যে এক্ষেত্রে যেটা আমরা বম্বেতে দেখলাম, আজকেই দেখছিলাম যে মেসিকে কতটা খালি রাখা হচ্ছে যাতে দেখতে পাওয়া যায়, ক্যামেরাও যাতে তাকে ফোকাস করতে পারে। সচিন তেন্ডুলকর আজকের অনুষ্ঠানে যে অত সুন্দর বক্তব্য রাখলেন, তিনিও কিন্তু মেসির সাথে কথা বলে সরে গেলেন মেসিকে হাইলাইট করা যায়। আমাদের এখানে সেটা হলো না। আজকে জনতা বা সমর্থকদের আমরা গালমন্দ করছি, আবেগ তো ছিল সঙ্গে। এটা তো ভাবুন, যে ছেলেটি মাথায় চেয়ার নিয়ে চলে যাচ্ছেন, তিনি কোত্থেকে আসছেন? আসাম থেকে। তার ফিনান্সিয়াল কন্ডিশন জানি না, তিনি জানেন কিন্তু, কারণ অত্যন্ত ভালোভাবে প্রচার করা হয়েছিল মেসি খেলবেন না, মেসি বলের কোনো জাগলিং করবেন না, সব কিছু। আরও একটা জিনিস আমার মনে হয়েছে যে মাঠের মধ্যে আমি দেখেছি এক প্রধানকে, মানে কলকাতার 3 প্রধানের এক প্রধানকে মেসিকে একটা জার্সি দিতে। কেন এই ইভেন্টটা কি হোটেলে যখন এই ফটো সেশন হয়েছে, যেখানকার ফটো এখন বা ছবি আমরা সোশ্যাল মিডিয়া প্রচুর দেখেছি, শাহরুখ খান নিজে পর্যন্ত তার ছেলেকে নিয়ে এসেছিলেন মেসির সাথে ছবি তোলাবেন বলে, শাহরুখ খানও কিন্তু মাঠে ঢোকেননি। তাহলে এক্ষেত্রে আমার প্রশ্ন, যারা এই দায়িত্ব সামলানোর কাজ সামলেছিলেন তাদের কাছেই তো সবচেয়ে বড় গলতির ফাঁক থেকে গেছে। তারা হয় মনিটরিং ঠিকমতো করেননি, না হলে শতদ্রু দত্ত মনে করেছিলেন কলকাতায় তার যে কারিশমা আছে সেই কারিশমায় সব কিছু সামনে নেবে, হয় না। কারণ এখানে সকলের সেই আবেগই কাজ করেছে এবং প্রত্যেকেই ওই মেসি নির্ভর ছিলেন। সুয়ারেজের সাথে কটা সেলফি তুলেছে লোকে, অথচ সুয়ারেজও কিন্তু বিশ্ব ফুটবলের অনেক বড় ফুটবলার। ফিরে এলাম বিরতির পর। সুপ্রিয়, কি বলছিলেন? আমি যেটা বলছি না, বিষয়টা হচ্ছে যে এই যে দাদা বললেন না যে একটা জার্সি তুলে দেওয়ার ক্ষেত্রে, ক্লাবটার নাম ডায়মন্ড হারবার যতদূর আমি জানি। আমার বক্তব্য হচ্ছে, তাই তো ডায়মন্ড হারবার তো মোহনবাগান, মোহনবাগান। আচ্ছা, ওখানে মোহনবাগানের, আমি যতদূর, উনি ঠিকই বলছেন, মোহনবাগানের 2জন কর্মকর্তা ওখানে উপস্থিত ছিলেন, 2জন ছিলেন। এবার তারা যেভাবে এই যে ঘিরে থাকার ব্যাপারটা, যে অর্গানাইজ করার যে বিষয়টা, বা শতদ্রুবাবুকে বারবার করে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, আমি তার পক্ষে কোনো কথা একটাও বলবো না, কারণ তিনি অর্গানাইজ করতে পারেননি, এটা বাস্তব। কিন্তু তিনি কার সাথে আলোচনা করে কাদের সাথে ম্যানেজমেন্টটা করেছিলেন? তিনি একা একাই করলেন? নিশ্চয়ই না। সরকারের প্রতিনিধির কথা আমি বলছি না, সরকারের প্রতিনিধি ছিলেন, অবশ্যই থাকবেন, কারণ কলকাতায় এসছে যখন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি না থাকলে তো হবেন না। এবং প্রশাসন, আমি বারবার যেটাতে নক করছি, সরকার পরে, আমি বলছি প্রশাসন, এই প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, পুলিশ কমিশনার থেকে শুরু করে আইজি, ডিজি র্যাঙ্কের যারা, তারা ওখানে উপস্থিত ছিলেন। সুয়ারেজের হাতটা ধরে যিনি টানলেন, তিনি আইজি র্যাঙ্কের, সম্ভবত যদি ভুল না করি, তা তিনি একজন অভিভাবক হয়ে, মানে পুলিশ র্যাঙ্কের অভিভাবক হয়ে তিনি যদি এই কাজ করেন, তাহলে আমি কেন বাচ্চা ছেলে মেয়েগুলো, ইয়ংস্টার, তারা উত্তেজিত হয়ে গেছে, তাদের নিয়ে এত কথা বলবো? আমি আবার বলছি, যারা করেছেন, মাঠকে নোংরা করেছেন, চেয়ারগুলোকে ভেঙেছেন, বসার জায়গা ভেঙেছেন, গ্রিলগুলোকে ভেঙেছেন, তালা ভাঙছেন, পুলিশকে মানে চেয়ার ছুঁড়ে মারছেন, এইগুলো, এই অরাজকতা একদমই বরদাস্ত করা যায় না, বিশেষ করে কলকাতার ফুটবলের ইতিহাসে এটা কালো জনক। কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি, আমার কোথাও যেন মনে হয় আর্জেন্টিনা, এটা আমি জানি, যদি ব্যক্তিগতভাবে একজন ফুটবলার ছিলাম, আর্জেন্টিনা বোকা জুনিয়র্স ভার্সেস রিভার প্লেট যখন গেম হয় না, হ্যাঁ, তখন এই ধরনের ক্যাওয়াস তৈরি হয় প্রত্যেকটা ডার্বিতে। আজকে আমি তোমাকে অন রেকর্ড বলছি, প্রত্যেকটা ডার্বিতে। ওখানে এজেন্ট আছে, ভাই, ও ভালো বলতে পারবে। আমার মনে হয়েছিল কি, যে এরকম একটা যে পরিস্থিতি, মনে হচ্ছে আর্জেন্টিনার তারকা এসছে, মনে হচ্ছে রিভার প্লেট ভার্সেস হচ্ছে বোকা জুনিয়র্সের মানে খেলা চলছে, এবং পুলিশ ওখানে কি করে,
ওখানে পুলিশ কিন্তু দর্শক আসনের অবধি ছুটে গিয়ে ওদেরকে শান্ত করার চেষ্টা করে। এখানে পুলিশ উল্টো মাঠের দিকে চলে আসছে, ডিফারেন্সটা খালি এই জায়গাতে। বেশ, আমি অনির্বাণদের কাছে আসবো। বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর কথা বলা হচ্ছে, বলছেন শুভেন্দু অধিকারী সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে তদন্তের দাবি করছেন। অনির্বাণদা, সেই দাবি উনি যা খুশি করতেই পারেন। তাহলে প্রথমে বলুন, মাঠে ঢুকে পড়া নিয়ে তো এত কথা হচ্ছে, অশোক দিন্দা কী করছিলেন ভেতরে? আমি এখানে তৃণমূল বিজেপি নিয়ে যদি এই খেলাটা খেলতেই হয়, তাহলে অশোক দিন্দা তো বিজেপির বিধায়ক, তিনি মেসির একদম কাছে গিয়ে ছবি তুললাম, এই করলাম সেই করলাম, পোস্ট তো তিনি নিজে করেছেন, অন্য কেউ তো করেননি। তাহলে তিনি ঢুকলেন কি করে এখানে? সেই জায়গায় দাঁড়িয়ে, এক সেকেন্ড, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে বিশৃঙ্খলা হয়েছে, যা হয়েছে, সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি তৈরিও করা হয়ে গেছে। এবার কাকে বাদ রেখে কাকে রেখে কি সিট হবে না হবে, যদি শুভেন্দুবাবুর মনে হয় যে এটা তার মনোপুত হচ্ছে না, তিনি স্বচ্ছন্দে কোর্টে চলে যেতে পারেন। বহুবার গেছেন, সিবিআইকে ডেকে আনবার একাধিক মামলা আমরা দেখেছি, এবং তারপরে যে ডিম্বটি প্রসব হয়েছে সেটা অশ্বের নাকি শুভেন্দুবাবুর নিজের, সেটা আমরা জানি। সুতরাং তার যদি মনে হয়ে থাকে যে কাকে দিয়ে তদন্ত করাতে হবে সেটা তিনি ঠিক করে দেবেন, তিনি তার মতো করে করতে পারেন, ওতে কিছু বলার নেই। কিন্তু বাস্তবটা হলো এটাই, আমি দুটো ক্ষেপে জিনিসটাকে ভাগ করছি। এক, মাঠের মধ্যে অনুষ্ঠান সূচি ঠিক কি হবে, সেইখানে সম্ভবত অর্গানাইজার যারা ছিলেন তারা নিজেরাও খুব স্পষ্ট ছিলেন না যে 1 2 3 4 5 করে পরপর যে স্টেপসগুলো থাকবে সেটা এক্স্যাক্টলি কি হবে, সেটা তারা হয় ঠিক করে প্ল্যান করতে পারেননি, বা প্ল্যান করলেও ঠিক করে এক্সিকিউট করতে পারেননি। দুই, এরপরে যে প্রতিক্রিয়া দর্শক আসনগুলিতে দেখা যায়, সেইখানে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেই উত্তেজনার বারুদে একটা স্ফুলিঙ্গ ধরিয়ে দেওয়ার কাজ, আমি আবারও আপনাকে বলছি, নির্দিষ্ট পূর্ব প্ল্যানিং ছাড়া এটা সম্ভব নয়। যত ভোট এগিয়ে আসবে, যে কোনো জমায়েত যেখানে অনেক মানুষ জড়ো হচ্ছেন, সেখানে এই ধরনের চেষ্টা করবার লোকের অভাব হবে না। সেই জায়গায় যদি আপনি বলেন পুলিশের ব্যর্থতা, আমি 100 বার বলবো হ্যাঁ ব্যর্থতা। যে ওই গেরুয়া ঝান্ডা নিয়ে যে দুষ্কৃতীগুলো ঢুকেছিল, তাদেরকে উচিত শিক্ষা পুলিশের দেওয়া উচিত ছিল। তাদের প্রথম কথা, ঢুকতেই দেওয়া উচিত হয়নি এই ধরনের পতাকা নিয়ে, কারণ ফুটবল মাঠে এই ধরনের পতাকার কোনো জায়গা নেই। দ্বিতীয়ত, তারা যখন ঢুকছে বা তারা যখন ভাঙচুর করছে, যারা গেট ভাঙছে, গেটের বদলে তাদের কিছু একটা ভাঙা দরকার ছিল, যেটা পুলিশ করেনি। তার জন্য পুলিশের যার যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত। আমি একটু আয়ুষের কাছে আসবো। আয়ুষ, এরপরে মানে এই ঘটনা, মেসি ভক্ত যারা রয়েছেন তারা গোটা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং তারা গোটা বিশ্বের মানুষ দেখেছেন কি হয়েছে। ফলে এরপরে এইরকম কোনো বড় তারকাকে আনার যদি ভাবনা চিন্তাও কেউ করে, তারা কি রাজি হবেন? দেখো, সবচেয়ে বড় কথা, এখন এই খবরটা জাস্ট রিজনাল না, এখন ইউএসএ থেকে শুরু করে সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়েছে। আজকে এর মতো বড় তারকা, মানে মেসির মতো বড় তারকা, নেইমার বা রোনাল্ডো কে যদি কেউ আনার পরিকল্পনা করে, তাহলে একটাই জিনিস বারবার তুলে ধরা হবে, কিভাবে তারা দেখবে না কি হায়দ্রাবাদে কত ভালো করে হচ্ছে বা মুম্বাইতে কত ভালো করে হচ্ছে, তারা দেখবে কলকাতাতে কত বাজেভাবে হচ্ছে। সো এটা তো একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে, যেটার জন্য আমার মনে হয় না এই মুহূর্তে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছরের মধ্যে কাউকে আনাটা পসিবল হবে। এবার তার উপর থেকে বারবার করে লোকে একটাই বলবে কি সিকিউরিটি। আজকে সিকিউরিটি নিয়ে যদি আমি প্রশ্ন তুলি, আমি একটা জিনিস দেখবো কি এত লোক যখন জমায়েত হয়েছে, সেখানে জেনারেলি পুলিশদের কাছে শিল্ড থাকে, যে শিল্ডটা দিয়ে নিজেকে ওরা বাঁচায়। এখানে পুলিশকে কেন চেয়ার দিয়ে নিজেকে বাঁচাতে হচ্ছে? তাদের গার্ড, তাদের সিকিউরিটি, নিজের সিকিউরিটি কোথায়? তারা যখন নিজেকেই সিকিউরিটি দিতে পারছেন না, তাহলে তারা সেই প্লেয়ারটাকে কি করে সিকিউরিটি দেবে? সে ছবি তুলছে, সেটা তো মানে পুলিশ কর্মী আহত হয়েছেন, উদ্যোক্তা আহত হয়েছেন, সেই ছবি আমরা দেখেছি। খুব বেশি সময় বাকি নেই, দীপঙ্করদার কাছে আসবো। কিছু একটা বলতে চাইছিলেন? না, আমি যেটা বলতে চাইছি, যেটা অনির্বাণ বলছেন বারবার দেখিয়ে, যে গেরুয়ার পতাকার ইস্যুটা আমরা যদি খেয়াল করে দেখি, যারা এই টিভি সম্প্রচারের দায়িত্ব ছিলেন তাদের ক্যামেরাবন্দি এ ছবি নয়। এই ছবি আপার টায়ার, মানে আমি বলছি মিডল টায়ার না, আপার টায়ার থেকে কোনো পার্সোনাল রিল থেকে এই ছবিটা ভাইরাল হয়েছে। তাহলে যখন এরা ঢুকলো, সেই ছবিটা ক্যামেরায় যিনি বন্দি করেছেন তিনি এটাকে তুলেছেন। এখন একটা বড় অ্যাডভান্টেজ আছে সাইবার ক্রাইমে, এবং সাইবার ক্রাইমে আমাদের লালবাজার পুলিশের সেল অত্যন্ত স্ট্রং, এবং সেখানে আমাদের বলা হয় যে ভারতের এই কম্পিউটার ইঞ্জিনিয়ার যারা বা এই ধরনের আইটি সেলে যারা কাজ করেন, তারা বিদেশের প্রচুর সফল, এবং তাদেরকে বেশি টাকায় নেওয়া হয়। সেই সেল বার করুক না যে এই ক্লিপটা কোন আইডি চেক করে যে কোথা থেকে এইটা ভাইরাল হয়েছিল, নাম্বার 1। নাম্বার 2, যেটা অনির্বাণও বলছিলেন, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে আমরা এই বছরই কিন্তু 4th
যদি ভুল না করে থাকি জুন, চিন্নাস্বামী স্টেডিয়াম IPL RCB প্রথমবার জেতার পর কি ম্যাসিভ ঘটনা ঘটে গেছিল তাদের বিজয় উল্লাসে, সেটা কোনো ম্যাচ ছিল না। কিন্তু আজকে ফেডারেশন বলছে আমাদের অনুমতি নেয়নি। কেন নেবে? তার কারণ হচ্ছে এটা তো কোনো ইভেন্ট, এটা তো কোনো ম্যাচ নয়, তো ফেডারেশনের তো কোনো দায়ী নেই, ফেডারেশনের কাছে জিজ্ঞাসা করতে যাবে না। ইভেন্ট অর্গানাইজারদের যেটা দরকার লোকাল যারা রয়েছেন তাদের কাছ থেকে অনুমতি দেওয়া। তা যদি হয়, ক্রীড়ামন্ত্রী মাঠে ছিলেন, আমি যতটুকু জানি রাজ্যের দমকল মন্ত্রী তিনি হোটেলে ছিলেন, তারপরে যখন এই ঘটনা ঘটে তিনি এই স্টেডিয়ামের চত্বরেই ছিলেন না। সুজিত বোস তিনি চলে গেছিলেন নিজের এলাকায়, সেখানে বসে তার জায়েন্ট স্ক্রিনে যেখানে তিনি 70 ফুটের এই মেসির মূর্তি বানিয়ে রেখেছেন সেখানে বসে দেখতে চাইছিলেন তারপর কি হয়। হঠাৎ খবর সেখানে পৌঁছয় যে মেসি বেরিয়ে চলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে। 3, আমাদের বারবার বলা হয়েছিল, অর্গানাইজাররা বলেছিলেন কি না এই অনুষ্ঠানের জন্য শাহরুখ খান আসছেন। শাহরুখ খান এটার মাত্রা আরও বাড়িয়ে দিলেন নিজে পোস্ট করে, কিন্তু শাহরুখ খানকে কি লোকজন দেখতে পেলেন না। কুণাল ঘোষ বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে পৌঁছলে এইটা আরও কন্ট্রোল হতো। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা IPL যখন জিতেছিল KKR তখন আমরা ইডেনে দেখেছিলাম কি উন্মাদনার মধ্যে মাননীয়া নিজে মাইক ধরে সব ভিড় এবং ক্যাওস কন্ট্রোল করছিলেন। এগুলো যদি হয়ে থাকে কেন হলো? একদম সময় শেষ করতে হবে অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন CNN।